প্রিয় বন্ধুরা, আমরা আছি টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যানের মধ্যে। আমরা ইতিপূর্বেই দুটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মধুপুর জাতীয় উদ্যানের গভীরে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি কিভাবে সেটিও আপনারা দেখেছেন। আজকে এটি তৃতীয় পর্ব। আজকে আমরা বিভিন্ন জায়গায় লহরিয়া জাতীয় উদ্যান, লহরিয়া বিট সহ হরিণ প্রজনন কেন্দ্র তো দেখবই, পাশাপাশি গারো জীবনের কথা আজকে আমরা শুনবো। আপনারা জানেন এই এলাকাটা গারো অধ্যুষিত। আমরা ঘুরতে ঘুরতে এই টি স্টলে এসে এই দাদাদের পেয়েছি এবং দাদাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম। এই বাজারের নাম কি দাদা? জয়নাগাছা বাজার। জয়নাগাছা। হ্যাঁ, আচ্ছা, জয়নাগাছা বাজার। আরেকটা ওই সাইড আছে, ওইটাও জয়নাগাছার মধ্যে, কিন্তু ওটাকে বলে আরেকটা এলো অর্পে বলা হয়, ওইটাকে চান্দা বাজার। আচ্ছা, এটা এটা কোন থানার মধ্যে? এটা মধুপুর থানা, মধুপুরের মধ্যে। সোলাগুড়ি ইউনিয়ন। সোলাকুড়ি না? হ্যাঁ, সোলাগুড়ি ইউনিয়ন, 7 নং ওয়ার্ড। হ্যাঁ, আমরা ওইখানে দোখলা আসার সময় সোলাকুড়ি এত কিলোমিটারের আমি স্টোনটা লেখা দেখছি রাস্তার মধ্যে অনেক জায়গায়। তো ওইটা কি ওই পাশটাই, দোখালার ওই পাশে ইউনিয়ন পরিষদটা? হ্যাঁ, না, দোকালা ওইটাই হলো বটার। ও পাশে হইলো আপনার অরণখোলা ইউনিয়ন, আর এটা হলো সোলাগুড়ি ইউনিয়ন। ওইটাই সোলাকুড়ি। তারপরে আপনারা যে রুটে আসছেন, ওই রুটের ওই পাশ ছিল ফুলবাগচালা ইউনিয়ন, এই পাশে ছিল সোলাগুড়ি ইউনিয়ন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে মানে সাধারণত এখানে একটা দেন, এখানে একটা। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো এখানে যে মানে মানুষগুলো দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন টাইপের মানুষ তো সব জায়গায় বাস করে, কোথাও হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। এখানে ধর্মীয় সম্প্রদায় হিসাবে সবাই কি খ্রিস্টান জাতির অন্তর্ভুক্ত? আর এমনি আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটাকে বলি, অর্থাৎ যেটাকে বাঙালি বলি আমরা বা আদিবাসী হিসাবে, সেইটা হিসেবে কি গারো সম্প্রদায়ের মানুষ বেশি বাস করে এখানে? এখানে ওই নৃতাত্ত্বিকের মধ্যে আমরা মেজরিটি জয়নাগাছা গ্রামে আমরা গারোরা আছে। তো আপনাদের এখানে আদি যেখান থেকে আসছেন আপনারা মূলত এই প্লেসে, বাপদাদার কাছে শোনা বা দাদুদের কাছে বা সেটা কোন এলাকা থেকে এখানে এসে বসতি স্থাপন করেছেন? আমরা তো পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি, আমরা তিব্বত থেকে আসছি। তিব্বত থেকে? হ্যাঁ। আচ্ছা, এটা হাজার হাজার বছর আগের কথা। তিব্বত থেকে আসাম হয়ে, আসাম হয়ে এই পাশ দিয়ে আসামের কাছে হবে, এদিক দিয়ে। ঠিকই আছে। এবং কি আমরা এইভাবে শুনছি, আমাদের ওই পূর্বপুরুষরা যেভাবে বলেছে যে আমরা তিব্বত থেকে আসছি, আর আমরা এখানেই আইসা কান্ত না, এখান থেকে আমরা ওই ঢাকা পর্যন্ত, ঢাকা যে বিমানবন্দর, ওইখানেও এক সময় জঙ্গল ছিল, ওইখানেও আমরা ছিলাম। মানে এক সময় তো আরো 200-500 বছর আগে তো মানে এরকম জমি কিনে বা এরকম বাড়িঘর করে বাসা বাড়ি করে তো থাকে নাই, জঙ্গলের ভিতরে থাকতো, খন্ড 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 বিভিন্ন জায়গায়। মানে আর যে জায়গায় চাষাবাস করতো, জুম চাষ করতো, ওইখান থেকে আপনার বড় 2 বছর। আচ্ছা, 2 বছর ইউজ করার পরে আবার ওই জায়গাটা ছেড়ে আরেক জায়গায় গেত। আচ্ছা, আপনাদের এই চাষ পদ্ধতিকে কি জুম বলে? না, এটাকে এখন জুম বলে না। এখন কিন্তু এক সময় জুমের আওতায় ছিল, জুম ছিল যখন জঙ্গল ছিল, পাহাড়ি। আচ্ছা, এখানে টিলাও আছে মনে না? এই জায়গাটা যেমন একটু উঁচু, ওইদিকে একটু নিচু, এরকম উঁচু নিচু টিলা আছে। আমরা এটাকে টিলা বলি না, এটা আমরা সমতলি বলি। কারণ টিলা বলতে আমরা জানি বা বুঝি ওই বিশেষ করে উঁচা যে পাহাড় এলাকা, মানে হালুয়াঘাট টালুয়াঘাট, ওই এলাকা। আমাদের মধুপুর তো বন, এটা জঙ্গল, রাইট। কিন্তু আমরা পাহাড় বলতে ওই টিলাগুলাই বুঝি। আমাদের এখানে কি ওইরকম টিলা নাই। আচ্ছা, আপনার এখানে, আপনি তো জন্মগ্রহণ এখানেই করেছেন। হ্যাঁ। আপনার বয়স কত হবে মোটামুটি? আমার 51। আপনি আমাদের খুব কাছাকাছি। আমার হলো 58 চলছে। আমি এই 4 জনের মধ্যে একটু সিনিয়র, বোঝা যায় না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, এই যে জঙ্গলে যে গাছগুলো আমরা দেখলাম, এই গাছগুলো কি ছোটবেলা থেকে আপনারা এরকমই দেখছেন, না পরবর্তী পর্যায়ে বনায়ন করে গাছগুলো তৈরি করা হয়েছে? না, আমরা যেটা দেখেছি, যেটা শালবন, মানে এক সময় ছিল, এখানেও শালবন ছিল, তখন তো বিশাল বড় বড় গাছ ছিল। কিন্তু এই জঙ্গলগুলা ডিপার্টমেন্টের ওই কি একটা প্রজেক্ট, সোশ্যাল ফরেস্ট নামে একটা প্রজেক্ট এনে এই জঙ্গলগুলা কেটে তারপরে এই আকাশমণি ইউক্যালিপটাস মিউজিয়াম, এই সমস্ত। আমি একটা জিনিস বলতে চাই, এটা আমার, আপনি বললেন তো আমার শুনেই কষ্ট লাগছে। আদিম গাছ, জঙ্গলি অরিজিনাল প্রাকৃতিক গাছ, এই গাছ কেটে এই আকাশমণির মতো গাছ, এগুলো
খুব কি যৌক্তিক ছিল, অথবা এগুলা করে কি আমাদের জঙ্গলের সৌন্দর্য আসলে বেড়েছে? স্যার আমাদের যখন নাকি এইখানে এই সোশ্যাল ফরেস্টটা হয় তখন আমাদের গারো আদিবাসী একজন বেনেডিক্ট মাংসাং নামে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, উনি প্রোটেস্ট করে বলছিলেন যে জঙ্গল কেটে এইখানে সোশ্যাল ফরেস্ট করাটা তো ঠিক না। প্রশ্নই ওঠে না। এটা যারা করেছে হ্যাঁ, আমি জানি এটা না তো কারা করা করেছে, ঠিক না। কোন বুদ্ধি দিয়ে করেছে। যেখানে জঙ্গল নাই ওইখানে আপনারা করেন, অবশ্যই অবশ্যই। তারপরে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এটা শুনে শুনেনি। নাই, এটা শুনে নাই। এইটা কোন ধরনের কথা যে একটা মানে অরিজিনাল গাছ কেটে কৃত্রিম একটা গাছ লাগাই দিতে হবে আর সেই গাছ দিয়ে জঙ্গল হবে? এটা হয় কোনোদিন? আর এই সোশ্যাল ফরেস্ট আসার পরেই কিন্তু জঙ্গল আরো প্রতি বছরে হ্যাঁ, হাজার হাজার একর কিন্তু কমতেছে কমতেছে। হ্যাঁ, স্বাভাবিক, কমতেছে। কারণ এই কৃত্রিম গাছগুলো তো অত শক্তিশালী গাছও না। বন কেটে এখানে এই সামাজিক বনায়ন করা হয়েছে। তারপরে আবার বিভিন্ন ওই এনজিওর মাধ্যমে ওই ব্লেজ ফরেস্ট করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমাদের আদিবাসীর বেটু দেওয়াতে এগুলা করতে পারে নাই। যাক, আপনাদের কোনো সংগঠন আছে এখানে আছে, এরকম একসঙ্গে আপনারা কোনো একটা কাজ করতে পারেন বা কোনো একটা প্রতিবাদ করতে জয়েন পারেন? শাহী নামে সংগঠন আছে, জয়েন শাহী। জয়েন শাহী, শাহী, হ্যাঁ। জয়েন শাহী। আচ্ছা, আমরা অবশ্য কোথাও কোনো লোগো টোগো ব্যানার ট্যানার কিছু দেখতে পাইনি আপনাদের এই জলছত্র। নামে। এটা আপনি জলছত্র পাবেন। জলছত্রতে আছে। হ্যাঁ, আচ্ছা, তবে একটা জিনিস ঠিক, মানে এই রাস্তা দিয়ে বুঝছেন টাঙ্গাইল থেকে ময়মনসিংহ বহুবার গেছি, কিন্তু কোনোদিন নেমে এই জায়গাটা আবিষ্কার করা হয়নি, দেখা হয়নি। এই প্রথম আমরা গতকালকে উদ্যোগ নিয়ে এসে ওই মধুপুরে নেমে তারপর ওখান থেকে সিএনজি নিয়ে আমরা এই ইয়েতে আসলাম, দোখালা ফরেস্টের বাংলায় উঠলাম। এখানে স্কুল কলেজের সংখ্যা কেমন বা কি ধরনের? ভালোই আছে। তো এইখানে যে স্কুল আছে আমাদের এই সোলাকুড়ি ইউনিয়নে 1 2 3 4 4-5টা হাই স্কুল আছে, 4-5টা হাই স্কুল, কলেজ একটা আছে, কলেজ একটা আছে। কলেজ কোন লেভেল পর্যন্ত আছে? ইন্টারমিডিয়েট লেভেল, ডিগ্রি। ডিগ্রিও আছে। হ্যাঁ। খুব ভালো। তো এটা তো অনেক বড় একটা জায়গা। এখানে সরকারি কলেজ কোথায় আছে? একমাত্র নাই। মধুপুরেই? না, এখানে শুধু মধুপুরে শুধু একটা মধুপুর, আছে। আশপাশে নাই। আর ইংলিশ মিডিয়াম কোনো প্রতিষ্ঠান আছে যেমন এনজিও গুলা যেগুলো পরিচালনা করে এই টাইপের? আছে কি বাইরে এটা? নাই, এরকম নাই। দেখি না। আচ্ছা, এখানে এই যে আপনাদের যে লোকাল ভাষা, আপনাদের এই লোকাল ভাষা চর্চা করার জন্য কোনো কি স্কুল বা এরকম হ্যাঁ, কোনো এটা একটা প্রতিষ্ঠান? ভালো। না, এরকম কোনো একাডেমি নাই। এটা আপনাদের পারিবারিকভাবে আপনারা বাবা মার কাছে হ্যাঁ, শিখেন না? এটা আমরা ওই পারিবারিকভাবে আমরা যেটা বলি এইভাবেই চলে, কোনো ওই একাডেমিক এরকম নাই। আচ্ছা, আপনাদের বর্ণমালা আছে তাহলে? বর্ণমালা ছিল, কিন্তু আমরা ওইটা আস্তে এখনো আস্তে বিলুপ্ত হয়ে যাবে। প্রাতিষ্ঠানিক ব্যবহার না হলে বই পুস্তকে না করি হলে না। আসলে ভালো হয়। ওই পুস্তকে ইদানিং কাজ করতেছে এটা নিয়ে। আপনারা এটা নিয়ে গবেষণা চলছে। আচ্ছা, আপনারা যে ভাষায় কথা বলেন আমাদের দু একটা বাক্য একটু শোনান তো, আপনাদের ভাষাটা। মিথ্যালা, মিথ্যালা, মিট মিথ্যালা। ধন্যবাদ। মিট খেলা, মিথ্যালা ধন্যবাদ। লিখেন, মিথ্যালা। লিখেন মিথ্যালা। মানে মথেলা নাংকো মথেলা মানে আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাঙ্কো মিথ্যালা। আমি কখনো রাজশাহীতে যাইনি, এটা আপনাদের ভাষায় বলেন দেখি। আগা আবার আসিছে কুজাঙা। আঙা রাজশাহী স্যার ইয়াং কুজা, আনা রাজশাহী কো ইয়ান খুঁজা। রিয়াং কুজা। আচ্ছা, আনা শব্দটা মানে আমি, আঙা আঙা আঙ্গা, আঙ্গা, আন্না, আঙ্গা, আঙ্গা, আঙা সরাইয়া অনুসার অন্তসী আকারে আন আ না, আন আ। আঙ্গা। আমার মতে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা উচিত। হ্যাঁ, একটা বই থাকবে, মানে প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা দিবে বাচ্চাদের। আস্তে 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 চর্চা হবে, এগুলা হারিয়ে যাবে। এগুলো আমাদের ঐতিহ্য। না, এটা নিয়ে কাজ করতেছে যে এবার বইও এটা নিয়ে দাদা, আপনি কি করেন? আপনার নামটা বলুন। আমি ক্লাস 5 সংসার- পর্যন্ত আপনার নামটা? এটা আমি বই আসছে, শোভানুজ দালবত। প্রাইমারি স্কুলগুলোতে আসছে ভাষাগুলো নিয়ে। আমি শোভানুজ দালবত, শোভানুজ দালপক। দালবত টাইটেল, রাঙামাটি খাগড়াছড়ি দালবত। তালবত হচ্ছে টাইটেল, নাম হচ্ছে সুবানুস। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমরা তো এই শব্দগুলো নতুন, এই জন্য একটু শুনতেও উচ্চারণ করতে বারবার কষ্ট হচ্ছে। এমনিতে কোন পেশার সঙ্গে যুক্ত? আমি কৃষিকাজে আছি। কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ শুনে কিন্তু আপনাকে মনে হচ্ছে না যে টোটালি আপনি কৃষিকাজ। না, কৃষি লেখাপড়ার কোথায়? লেখাপড়াও নাই, হালকা নাম দস্তখত দেখতে পারি। তাই? যা, আপনারা সবাই কোনো পেশার সঙ্গে আছেন কেউ? মানে কৃষির বাইরে কোনো পেশার সঙ্গে? না, এটা আমি আছি। আপনি আছেন, কিসে আছেন? আমি যে টাঙ্গাইল ক্রেডিটে আছি।
ঠাঙ্গানি ক্রেডিটে আছি। সাংহানি ক্রেডিট, ঠাঙ্গানি হ্যাঁ, আমি যে বললাম যে আমাদের ওই খ্রিস্টান সম্প্রদায়ের ক্রেডিট সেকশন, ওরা ক্রেডিট পরিচালনা করে। আচ্ছা, ক্রেডিটের কাজ মানে তো লোন দেওয়া, লোন তোলা। তো এতে আপনাদের কি, আপনাদের ইয়েটা কেমন, ইমপ্রেশনটা কেমন, পজিটিভ না নেগেটিভ? অর্থাৎ লোন মনে করেন আপনারা দিচ্ছেন, সেই লোন তুলছেন, যাদেরকে দিচ্ছেন তারা এটা নিয়ে কতটুকু শান্তি পাচ্ছে, বা লোন পরিশোধ করতে তাদের সমস্যা হচ্ছে কিনা, বা আপনারাও তাদের উপর চাপ সৃষ্টি করছেন কিনা? এই জায়গায় মানে 50-50 হবে। আচ্ছা, মানে 50% ভালো আর 50% তেমন সুবিধা। উভয় দিক থেকেই। কারণ আমাদের হলো এই এলাকায় এনজিও বড়া, কারণ না হলে এখানে 10-12টা এনজিও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু ক্রেডিটটা আমাদের গারোদের ভিতরে এটা সীমাবদ্ধ। আচ্ছা। কিন্তু এটা হলো বাঙালিদের ভিতরে না, শুধু আমাদের ভিতরে এটা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা এখানে এই যে এনজিওটা, এটার কর্ণধার কারা? মানে আপনারাই হ্যাঁ, তৈরিও আপনারাই করেছেন, আপনারাই পরিচালনা করছেন, উদ্যোক্তা আপনারাই। বাহ, খুব ভালো। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো যে আপনারা এই যে খাবারগুলো খান, আপনাদের খাদ্যাভ্যাসের বিষয় বলছি। এই খাদ্যাভ্যাস তো সাধারণ মানুষ যারা আছে, আমরা বাঙালি বা অন্য যারা আছে, তাদের সাথে কি মিল আছে নাকি? আপনাদের স্পেশাল কোনো বিশেষ কোনো অকেশনে বিশেষ কোনো খাবার বা এরকম কোনো বিষয় আছে কিনা? আমরা সবের কিছু আমরা কলা পাতার মধ্যে যে আমরা গপ্পা বলি, এটা কলা পাতার মধ্যে আপনি দেশি মুরগি বলেন, আর বিভিন্ন যে আমাদের যে প্রাকৃতিকভাবে যেগুলা হয়, চাষ হয় এগুলা, বা আমাদের পাহাড়ি যে এখানে বনের যে আলুগুলা, যে বিভিন্ন ধরনের আলু আছে, এগুলো আমরা ওইভাবেই আমাদের ট্রেডিশনাল যেগুলো কিছু খাবার আছে আমাদের, যেমন আপনি যে বললেন এই যে কলা পাতায় আমরা রান্না করি, গপ্পা বলি এটা। খুব ভালো। ওরা যে বাঁশের চোঙার মধ্যে, এটাও হয় এখানে। দেখতে দেখতে দাদারা আমাদের জন্য বাগান থেকে পেঁপে তুলে নিয়ে আসলেন এবং সেই পেঁপে কেটে পরিবেশন করলেন আমাদের সামনে। এখানে অন্য একটি ইয়ের গাছ, কি বলে, আনারসের বাগান দেখতে পেলাম। এটার নাম নাকি জলডুবি জাত। এটি ওই রাঙামাটির মতো ছোট ছোট জাতের হয়। এই এলাকায় এটা ভাবি নাই, কিন্তু হঠাৎ পেয়ে গেলাম আমরা। আল্লাহ হাফেজ। আপনার ব্লগের নাম কি? আছে, সব আছে, দিয়ে দেবো। যান, বাই। চারিদিকে যেখানেই তাকাই শুধু আনারস আর আনারস। যে ঘোড়ার গাড়িতে মাল পরিবহন, মাটি টানছে ঘোড়ার গাড়িতে, চমৎকার না? বাহ, এদিকে উঁচু আর মাঠগুলা খানিকটা নিচু, মানে চমৎকার উঁচু নিচু টিলা। এই যে এদিকে তো টিলাও আছে, চমৎকার ভ্যালি। তো এখানে পেয়ারার বাগানও আছে, মানে কত ধরনের ফলের বাগান। ডান পাশে দেখুন কলা বাগান। এই বাগানটি পার হয়ে আমরা গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম এবং এইখানে জঙ্গল অনেক সুন্দর, সবুজ এবং বেশ ঘন, দেখতে অনেকটা প্রাকৃতিক এবং আদিম জঙ্গলের মতো। নিঃসন্দেহে এই রকম জঙ্গলে আমরা খুঁজছিলাম, যার ভিতর দিয়ে আগে আমরা চলেছি পায়ে হেঁটে, এখন আমরা যাচ্ছি ভ্যানে চড়ে। অনেক উঁচু একটা সুন্দর টাওয়ার এখানে আছে, এটার নাম লহরিয়া টাওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই টাওয়ারে উঠতে পারলাম না। কারণটা হলো এই যে এখানে একটা তালা মারা। এই যে হনুমান বাবাজি বসে আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। বাস্তব হনুমান তো একটু পরে দেখবো, তার আগে একটু কংক্রিটেরটা দেখে নিই। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি লহরিয়া বিট কর্মকর্তার কার্যালয় এই এলাকার মধ্যে, এবং এর ভিতরে তাদের আবাসিক এলাকা দেখলাম, কার্যালয় তো রয়েছেই। আর আমরা সামনে যে এগিয়ে যাচ্ছি সেখানে রয়েছে মূলত হরিণ প্রজনন কেন্দ্র, অর্থাৎ লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। সামনে একটা গেট, কোনো মানুষ নেই, গেটের লক অর্থাৎ তালা মারা, এবং অনেক চেষ্টা করেও কোনো হরিণের সাক্ষাৎ পেলাম না। ভিতরে হয়তো হরিণ আছে, এবং আমার ধারণা এটি সাফারি পার্কের মতো, তো যে কারণে ভিতরে হয়তো বিচরণ করছে তারা বিশাল এলাকা জুড়ে, সেটা আমরা পেলাম না। কিন্তু অনেকগুলো ময়ূর পেলাম এখানে। এই যে নীল নেট দিয়ে ঘেরা, এর ভিতরে আমরা অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছি। এই ময়ূরগুলো নাকি কিছুদিন আগে উন্মুক্ত করা হয়েছে এখানে,
এবং এগুলো ধীরে ধীরে প্রজনন ঘটাবে এবং ধীরে ধীরে বনের ভিতরে হয়তো আরও বংশ বিস্তার করবে। এটা ময়ূর প্রজনন কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7টা, প্রায় 7-8টা আমারই নজরে পড়ছে। আমার বিশ্বাস এখানে আরও অনেকগুলো ময়ূর ভিতরে থাকতে পারে, জানি না। রোদ পোহাচ্ছে তারা। ওই যে ওইদিকে আর একটা বড় পেখম মেলে ধরেছে, কিন্তু নেটের কারণে আমরা ভালো দেখতে পাচ্ছি না। আমরা এই জায়গাটি ঘুরে সেখান থেকে ফিরে আমরা সোজা রসুলপুরের দিকে চলে গেলাম, অর্থাৎ রসুলপুর বিট। এই এলাকাটি দেখব। আপনাদের বলছি জঙ্গলটি আরও সুন্দর সামনের দিকটায়। আমরা যদিও এখানে হেঁটে সাফারি করব না, ভ্যানে চড়ে যাব, কিন্তু আপনাদের আগামী পর্বে এই রসুলপুর বিট অর্থাৎ লহরিয়া থেকে রসুলপুরে যাওয়ার যে পথ এবং চারপাশের যে জঙ্গল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। অসাধারণ সুন্দর, বিশেষ করে যারা জঙ্গল পছন্দ করেন, যারা নির্জনতা পছন্দ করেন, ধূলিবালিহীন একটা পরিবেশ পছন্দ করেন, পাখির ডাক পছন্দ করেন, তাদের জন্য এই পর্বটিও হতে যাচ্ছে একটি আকর্ষণীয় পর্ব। ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।